কতগুলো বিষয়ে আমাদেরকে দোষারোপ করা হচ্ছে এক ঢালাওভাবে, যেগুলোর জন্য আমরা দায়ী নই। আমরা কোনোভাবেই জনগণের পক্ষের বাইরে কোথাও কোনো সময় ছিলাম না। জনগণের সঙ্গে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম, জনগণের সঙ্গে আছি, জনগণের পক্ষে আছি, থাকবো ভবিষ্যতে। এবং এইসব বিষয়ে যেগুলো কথা অবতারণা করা হয় আপনারা অনেকে জানেন সাংবাদিক হিসাবে, সেগুলো বিষয়ে আমি আমার বক্তব্য তুলে ধরতে চাই। কখন একটা সময় এসছে, আমি মনে করি জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করব। আমরা একটা সেই অবস্থা থেকে এখন আমরা এসেছি। আমাদের প্রতি ভুল বুঝাবুঝি যদি কারো থাকে, আমরা চাই না এগুলো আপনাদের মধ্যে থাকুক বা জনগণের মধ্যে আমাদের সম্পর্কে যেটা সত্য নয় এরকম কোনো ধারণা থাকুক। সর্বপ্রথম কথা হলো, কালকে আমরা যখন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ওখানে গেছি, ওনারা আমাদেরকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। পরবর্তীতে আমাদের পার্টির তরফ থেকে আমরা ওনাদেরকে অভিনন্দন জানিয়েছি এই দায়িত্বভার গ্রহণ করার জন্য। ব্যক্তিগত পর্যায়ে অনেককে হয়তো আমরা করেছিলাম, কিন্তু দলীয়গতভাবে আমরা ওনাকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের অভিনন্দন বার্তা পৌঁছেছে। এবং এটাও এর সঙ্গে জানিয়েছি এ পর্যন্ত এই স্বল্প সময়ে তারা যে পদক্ষেপগুলি নিয়েছেন এবং যেভাবে অগ্রসর হচ্ছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা সেই কাজগুলিতে সন্তুষ্ট। আমরা সন্তোষ প্রকাশ করছি যে ওনারা ভালো কাজ করছেন। একই সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন কিছুদিন আগে রেডিও টেলিভিশনের মাধ্যমে, সেই বক্তব্যের বিষয়ে আমাদের মতামত বলেছি যে এটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখেছি। উনি খুব অল্প কথায় প্রাঞ্জল ভাষায় সুন্দরভাবে ওনার বর্তমান প্রেক্ষাপট, কী প্রেক্ষাপটে উনি ক্ষমতা এসছেন, ক্ষমতা গ্রহণ করতে হয়েছে, এখন ওনার সামনে জনগণের চ্যালেঞ্জ কী, জনগণের প্রত্যাশা কী, কী কী সমস্যা উনি ফেস করছেন, কিভাবে সমাধান করছেন, সামনে কিভাবে অগ্রসর হবেন এবং শেষ পর্যন্ত কিভাবে উনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন, এটার সম্পর্কে উনি মোটামুটি একটা রূপরেখা দিয়েছেন। তবে উনি কোনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু একেবারে সেইভাবে বলেননি, রূপরেখা একটা দিয়েছেন। এবং এখন উনি আমাদের দেখেছিলেন, উনি যেটা আমাদেরকে বলেছেন সেটা হলো, এখন যেটা দাঁড়িয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী ওনার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করার ওনাদের দায়িত্ব, জনগণের প্রত্যাশা। একই সঙ্গে জনগণের প্রত্যাশা হলো শুধু নির্বাচন সুষ্ঠু হলে হবে না, পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবেন তারা যেন নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেন, জনগণের কাছে জবাবদিহিতা থাকেন, জনগণের ইচ্ছা অনিচ্ছাকে তারা মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কোনো রকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা গোষ্ঠীর স্বার্থের দিকে না যান, এটা নিশ্চিত করতে হবে। এবং এই বিষয়ে উনি আমাদের ইলেকশনের মতামত এবং ইলেকশনের রোড ম্যাপ আমরা কখন কিভাবে চাই এটা বিষয় জানতে চেয়েছেন। তা আমি আমাদের তরফ থেকে যেটা বলার সেটা হলো, আমাদের দেশে স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনগুলি অনেক সময় আমরা সংগ্রামের মাধ্যমে পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্বাচনগুলি হওয়ার পরে নির্বাচিত সরকার বিপুল জনগণের ভোট এবং জনগণের জনমত তাদের পক্ষে থাকা সত্ত্বেও পরবর্তীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সত্যিকার অর্থে যেটাকে আমরা বলি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করেননি। এবং সেটার কারণ হলো আমাদের নির্বাচন, আমাদের সংবিধান, আমাদের শাসন পদ্ধতিতে নানান ধরনের ত্রুটি আছে, যেটা আমরা লক্ষ্য করেছি, যার কারণে এক ব্যক্তির হাতে, প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর শুধু রাষ্ট্রীয় স্তম্ভের মধ্যে নির্বাহী বিভাগ নন, তার অধীনে আমাদের সংসদ 100% এই দুটো তার অধীনে, এবং বিচার বিভাগ প্রায় বলা যায় শতকরা 95 থেকে 99% নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এবং দলীয়করণের মাধ্যমে উনি সংবিধানের বর্তমান পরিস্থিতিতে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের দলীয় লোক
সেখানে দিয়ে সেগুলোকে সম্পূর্ণভাবে একটা দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করতে পারেন। জনগণের কোনোখানে আশ্রয় নেওয়ার জায়গা থাকে না। সেই কারণেই জনগণ এটা চেয়েছে, আমরা এর সঙ্গে একমত। আমরাও মনে করি নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করতে হবে, সঙ্গে সঙ্গে পরবর্তী শাসনতন্ত্রর ব্যবস্থাও সুষ্ঠু করতে হবে। এখানে আমি একটু বিস্তারিতভাবে আরেকটা কথা বলতে চাই। উদাহরণ হিসাবে দুটো নির্বাচনের কথা আমরা বলবো আমি, যে নির্বাচনগুলি পরপর হয়েছে এবং যেগুলোতে বিপুলভাবে জনসমর্থন পেয়ে লাভ করেছিল দুটি রাজনৈতিক দল, দুটি প্রতিপক্ষ, একটার পর একটা। অষ্টম সংসদ 2001 সালে গঠন হয়েছে। সেই নির্বাচনে তার 4 দলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন অ্যাবসলিউট মেজরিটি, 2/3 মেজরিটি তারা লাভ করতে সক্ষম হয়েছিল এবং জনগণের মোটামুটি গ্রহণযোগ্য, এটা ফেয়ার নির্বাচন, এই ব্যাপারে দেশে বিদেশে এটা গ্রহণযোগ্য ছিল। কিন্তু তার পরবর্তীতে সেই সরকারের আমলে যেটা আমরা লক্ষ্য করেছি, যে এর আগের সরকার আওয়ামী লীগ ছেড়ে যাওয়ার সময় শেষ বছরটি 2000 সালে তারা ছিল দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। পরবর্তীতে 2001 সালে যে সরকার আসলো, 2000 পরবর্তী যে রিপোর্ট পেশ করা হলো 2001-এর রিপোর্ট 2002-এ, 1, 2, 3, 4 বছর পরবর্তী দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। এবং এইটাও আমরা তখন লক্ষ্য করলাম যে র্যাব গঠিত করা হয়েছিল এবং র্যাবের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তখন শুরু করা হয়েছিল। থার্ড হলো দলীয়করণ। তৎকালীন সময়েও দলীয়করণ শুরু করা হয়েছিল বিভিন্ন অফিস আদালত, ব্যবসা বাণিজ্যে, এবং দলীয়করণের এসবের কারণে জনগণ বীতশ্রদ্ধ হয়েছিল এবং জনগণ তাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই সময় সবচেয়ে বড় সমস্যা হলো দলীয়করণের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নিজেদের মানুষকে ঢুকিয়ে বিভিন্নভাবে সেখানেও তাদের দলীয় প্রভাবে নিজের দিকে আনার একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেল। তার বিরুদ্ধে আন্দোলন হলো এবং পরবর্তীতে 11 সরকার হলো এবং তারপরে পরবর্তীতে আবার একটি নির্বাচন হলো 2008 সালে তত্ত্বাবধায়ক। সেই নির্বাচনটিতেও প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বিপুলভাবে জনগণ সমর্থন দিয়েছিল। তৎকালীন আমরা মহাজোটে ছিলাম তখন আওয়ামী লীগকে সরাসরি 2/3 মেজরিটির বেশি জনগণ দিয়েছিল একটি ফেয়ার ভোটে, এবং সেখানে কিন্তু বিএনপির অবস্থান অনেক নিচে নেমে গেছিলো। ফেয়ার ভোটে 30টি আসন, আমাদের ছিল বোধহয় 27টি আসন। আমরা তখন আওয়ামী লীগ 2/3 মেজরিটি পেয়েছিল কারো সমর্থন ছাড়াই। কিন্তু পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম, যে এজেন্ডাতে আমরা মহাজোট গঠন করেছিলাম, এটা আপনারা অনেকে জানেন না। মহাজোট গঠনের সময় আমাদের কথা ছিল দলীয়করণ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইলেকশন ম্যানিপুলেশন বন্ধ করতে হবে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেটি করেননি। একই পদ্ধতিতে তারা সংবিধান সংশোধন করেছেন এবং পরবর্তীতে সেই সংবিধানের অধীনে নির্বাচন করার চেষ্টা করেছেন এবং করে গেছেন। পরবর্তীতে এটা টিকেনি, সেটা পরবর্তী আমি পরে আসছি। ফলে এটা আমরা দেখতে পেলাম যে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে না। নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচনকে নিজের কুক্ষিগত করার চেষ্টা করছে, জনগণের মন জয় না করে তারা প্রতিষ্ঠানকে দখল করে তারা ক্ষমতা যেতে চাচ্ছে। এটি আমাদের দুটি বৃহৎ রাজনৈতিক শক্তিরই একই ধরনের ইতিহাস, এর আগের ইতিহাসও একই ব্যাপার যদি বলা যায়। সেই কারণে আমরা ওনাদেরকে বলেছি যে এবার আমরা দেখতে চাই যে আপনারা দায়িত্ব নিয়েছেন, মানুষের প্রত্যাশা হলো আপনারা একটা সুষ্ঠু আবার নির্বাচনের ব্যবস্থা করবেন। তার পরবর্তীতে আমাদের শাসন পদ্ধতি বা সংবিধানকে পরিবর্তন করে এমন একটি জিনিস দিয়ে যাবেন যেটাতে জনগণ পরবর্তীকালে আর এটার জন্য আন্দোলন করতে না হয় যে আমাদের আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার, আমাদের আবার গণতান্ত্রিক শাসন দরকার। এটা আপনারা পারবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সেই উপযুক্ততা আছে বা আপনাদের সেই দেশপ্রেম আছে, আপনাদের সেই ধরনের ভাবমূর্তি আছে বিশ্বব্যাপী। তো সেই বিষয়ে আমাদের সাজেশনগুলো আমরা তখন তাদেরকে তুলে ধরেছি যে নির্বাচন আবার সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন করতে হবে এমনভাবে যে নির্বাচন কমিশন সকল দলের মতামতের ভিত্তিতে হবে। পৃথিবীর সমস্ত দেশে যেভাবে হয় তার জন্য একটা কাঠামো তৈরি করতে হবে, পার্মানেন্ট কাঠামো। আইনগতভাবে সেগুলো ব্যবস্থা করতে হবে, আইনগত পরিবর্তন করতে হবে। সেগুলো ডিটেইল পরবর্তীকালে আমরা আলাপ করে দিতে পারি বা আমরা যদি চান আপনারা পরবর্তীকালে দিতে পারি, বা যারা এক্সপার্ট আছেন ওরা তৈরি করতে পারেন। আমাদের কথা হল নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা গঠিত হতে হবে।
আরেকটা কথা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছিলেন এবং অনেকে এখনও চিন্তা করছেন যে সংবিধান কি নতুন করে লিখতে হবে নাকি সংবিধান সংশোধন করা সম্ভব। আমার জানা মতে পঞ্চদশ সংশোধনী করে আমরা যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছিল, এটা করা হয়েছিল 2008-এর নির্বাচনের পরে সংসদে। পঞ্চদশ সংশোধনীতে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ আরও অনেক জিনিসকে ওখানে ইনক্লুড করা হয়েছে। সেখানে সংবিধানের 1/3 মতো অবস্থাকে কোনো সময় চেঞ্জ করা যাবে না, এটা ব্যবস্থা করা হয়েছে। কাজেই সংবিধানের সেই পঞ্চদশ সংশোধনী বহাল রেখে আপনি কোনো সংশোধন করতে পারবেন না। পঞ্চদশ সংশোধনীকে বাতিল করে তাহলে হয়তো সংবিধানের সংশোধন দরকার, না হলে নতুন সংবিধান রচনা করতে হবে। সেখানে যথেষ্ট গ্রাউন্ড আছে আমরা জানি, এবং এটাকে আমি জানি না কেউ মামলা করেছেন কি না। মামলা করলে পঞ্চদশ সংশোধনী অবৈধ হওয়ার সম্ভাবনা আছে। আমি নিজে বিভিন্নভাবে স্টাডি করে যেটা দেখেছি ওটা ওনাদেরকে জানিয়েছি আমি, যে এটা হলো যে পঞ্চদশ সংবিধানের কিছু অংশ চেঞ্জ করা যাবে না, এটা কোনোখানে গ্রহণযোগ্য হতে পারে না। এক সংসদ আরেক সংসদের রাইটকে কোনো সময় কার্ভ করতে পারে না। আর 2 নম্বর হলো সবচেয়ে বড় কথা, যে প্রসিডিয়ার, এটাকে একটা গণভোট করার কথা ছিল, সেই গণভোটের ব্যবস্থা করা হয়নি, যার জন্য এটাকে ডিফেক্টিভ। তার আগে নিয়ম ছিল যে সংবিধান সংশোধন করতে গেলে গণভোট করতে হবে। এখন বলা হচ্ছে এখন যে সংবিধান পঞ্চদশের পরে আর গণভোটের প্রভিশন রাখা হয়নি, ফলে প্রভিশন যখন ছিল তখন করা হয়েছে। কাজেই গণভোট করা আমি মনে করি করা দরকার ছিল, এটা না করে তারা টেকনিক্যালি মিস্টেক করেছে। কাজেই পঞ্চদশ সংশোধনী বাতিলযোগ্য, বাতিল হলে সংবিধান সংশোধন সম্ভব, বাতিল না হলে নতুন সংবিধান বানাতে হবে। দুর্নীতির বিচার সম্পর্কে যদি আপনারা মনে করেন যে দুর্নীতিবাজ অনেকেই আছেন যারা হয়তো অর্থ লোপাট করেছেন বিভিন্নভাবে, তাদের অর্থ যদি সাউথ আফ্রিকা একটা সিস্টেম ছিল ট্রুথ কমিশন গঠন, যদি আপনারা বিবেচনা করেন যে কি এখন হোক বা যখনই হোক, যে যারা দুর্নীতিতে স্বীকার করবেন এবং বড় অঙ্কের অর্থ ফেরত দেবেন তাদেরকে একটা সুযোগ দেওয়া যেতে পারে কি না, ট্রুথ কমিশনের, সাউথ আফ্রিকার ট্রুথ কমিশনের মতো এই ধরনের একটা ব্যবস্থা করলে হয়তো লুণ্ঠিত অর্থ ফেরত আসতে পারে এবং আমাদের শাস্তিও তাদেরকে তখন হয়তো এটা একটা বড় শাস্তি তাদের জন্য, যে বিরাট অঙ্কের অর্থ তারা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি দিতে হবে। তো সেটা তাদেরকে আমরা জানিয়েছিলাম। ইলেকশনের রোডম্যাপ সম্পর্কে আমি প্রথমে নির্বাচন সম্পর্কে বললাম, পরে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার সম্পর্কে বললাম, এখন যেটা ফাইনাল কথা যে ইলেকশনের কখন কিভাবে ইলেকশন হবে সামনের দিকে। আমরা ওনাদেরকে বলেছি যে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে আপনাদের উপর যে আপনারা সঠিক কাজটি করবেন। আপনারা এই কাজগুলি যেহেতু আপনারা নিজেরাই করবেন, কাজে আপনারা এটা ভালো বুঝতে পারবেন যে কখন কতটুকু কাজে আপনারা সক্ষম হবেন। ফলে সেইভাবে আপনারা নিজেরই একটা রোডম্যাপ তৈরি করুন এবং জাতির কাছে এটা তুলে ধরুন। এটা আমাদের সাজেশন, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। কেননা আমরা একটা জিনিস খেয়াল করেছি, আগেও দেখেছি যে আমাদের অভিজ্ঞতা থেকে সাধারণ জনগণ সুশাসন চায়, এবং যে কোনোভাবেই হোক এটা সাধারণ জনগণের একটা ধারণা যে যেই সরকারগুলি অনির্বাচিত সরকার সবসময় তাদের সময় সুশাসন অবস্থা নির্বাচিত সরকারের চেয়ে ভালো ছিল। এটা হলো আমাদের দেশের একটা অদ্ভুত একটা বিষয়, যেটা স্বাভাবিক নয়, কিন্তু এটাও ঠিক যে নির্বাচিত সরকার চেয়ে অনির্বাচিত সরকারগুলি অনেক বেশি গণতান্ত্রিক, কম্পারেটিভলি গণতান্ত্রিক পদ্ধতি চলেছে। এটা সাধারণ মানুষের ধারণা। সাধারণ মানুষ চায় সুশাসন, সেই হিসাবে ওনারা যদি সুশাসন দিতে চান দিতে পারেন, এবং এগুলো যদি চালিয়ে যেতে চান আমি মনে করি সাধারণ জনগণের সমর্থনও ওনারা পাবেন। তো এখন ইমিডিয়েট সমস্যা কি? ইমিডিয়েট সমস্যা আমরা যেটা মনে করি সেটা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করে আনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে, পুলিশরা অনেকখানি ডিমোরালাইজড হয়ে গেছে, অনেকে অনেক ক্ষেত্রে ভয়ভীতিতে আছে, নানানভাবে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না, আসতে পারছে না, ভয় করছে। এগুলোকে যে কোনোভাবে এটাকে মীমাংসা করে পুলিশকে সক্রিয় করতে হবে, এবং তাতে করে মানুষের বেসিক নিড হলো নিরাপত্তার একটা মানুষের স্বাভাবিক চাহিদা, যেটা আদিকাল থেকে মানুষ সমাজ গঠন করেছে, রাষ্ট্র গঠন করেছে এই নিরাপত্তার জন্য, যে নিরাপদে আমি থাকতে চাই। দ্বিতীয় হলো স্বস্তিতে থাকা। এই স্বস্তিতে থাকার অর্থ হলো জিনিসপত্রের দাম যেন না বাড়ে, যেন কমের দিকে থাকে, ইনফ্লেশন যেন না হয়।
এটাকে যে কোনোভাবে ম্যানেজ করতে হবে এবং এটা ওনাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই দুটো যদি মানুষের পেটে ভাত থাকে আর যদি স্বাভাবিক নিরাপদে ঘুমাতে পারে, দেশের মানুষ আমি মনে করি যথেষ্ট সময় দিতে প্রস্তুত আছে এবং স্বাভাবিকভাবে আর সামনের দিনগুলিতে যাতে করে ভালো একটি সরকার গঠিত হয়, তার জন্য ভালো নির্বাচন, তারপরে সরকার গঠিত হয়ে ভালোভাবে গণতান্ত্রিকভাবে দেশ চলে, সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করতে রাজি আছি। তো আমরা সাজেশন করেছি যে আমাদের তরফ থেকে আমরা স্পেসিফিক কোনো টাইম ফ্রেম দিব না, আপনারা টাইম ফ্রেম ঘোষণা করুন, এটা আমরা চাই এবং এটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এটা আমরা লক্ষ্য রাখব এবং যাতে করে আপনারা সাহায্য সহযোগিতা যেটা চাইবেন, পরামর্শ যেটা চাইবেন আমাদের তরফ থেকে আমরা এটাকে আপনাদের সামনে সবসময় প্রস্তুত আছি, এটা আমরা করব আপনাদের জন্য। দেশ যাতে ভালো চলে সেই বিষয়ে আমরা একমত আছি এবং এই বিষয়ে আমরা সামনের দিকে কাজ করতে রাজি আছি। আপনারা যেভাবে চাইবেন সেভাবে আপনাদের আমরা সহযোগিতা করব।